হেক্টরের মৃতদেহ উদ্ধার। হেক্টরকে বধ করলেও বন্ধু প্যাট্রোক্লাসের জন্য অ্যাকিলিসের শোক কিন্তু কমল না, বরং যতবারই তিনি বন্ধুর মৃতদেহের দিকে তাকালেন ততবারই কান্নায় তার বুক ভেঙে যেতে লাগলো। রাত্রে তার কোনো দিনও ঘুম হতো না। বিনিদ্র রাত্রি কাটিয়ে প্রতিদিন সকালে তিনি তাঁরা রথের পিছনে হেক্টরের মৃতদেহটি উপুর অবস্থায় বেঁধে প্যাট্রোক্লাসের অনর দেহটিকে 3 বার করে প্রদক্ষিণ করতেন। হেক্টরের সুন্দর মুখখানি বিকৃত করাই ছিল অ্যাকিলিসের উদ্দেশ্য, কিন্তু মহান অ্যাপোলোর দয়া হেক্টরের দেহে কোনো রকম আঘাতের চিহ্ন স্পর্শ করল না, বরং মৃতদেহের প্রতি অ্যাকিলিসের অসম্মানের দেবতারা ক্ষুণ্ণ হলেন। তাদের মনে এলো দয়া। তারা একটা উপায় খুঁজে পাওয়ার চেষ্টা করলেন কিভাবে অ্যাকিলিসের হাত থেকে মৃতদেহটিকে উদ্ধার করা যায়। একমাত্র হেরা আর এথেনাই ট্রয়ের কোনো মানুষকে ক্ষমা করতে পারেননি। বিশেষ করে প্যারিসের বংশের যে কোনো রাজপুরুষই তাদের চক্ষুশূল। সেই যেদিন প্যারিস আফ্রিদিটিকে 3 জনের মধ্যে সেরা সুন্দরী বলে ঘোষণা করেছিলেন, সেদিন থেকেই ট্রয় রাজবংশের প্রতি হেরা আর এথেনা ছিল চিরবিদ্বেষ। অবশেষে 20 দিন ধরে চলল মৃতের প্রতি এই অসম্মান। অ্যাপোলো আর থাকতে পারলেন না। তিনি প্রচণ্ডভাবে রেগে গেলেন। সমস্ত দেবতাদের উদ্দেশ্যে বললেন, এর একটা কিছু ব্যবস্থা হওয়া দরকার। অ্যাকিলিসের যতই রাগ আর দুঃখ থাক না কেন, তার জন্য সেইভাবে প্রতিদিন হেক্টরের দেহকে অসম্মান করতে পারে না। হেরা এবং এথেনা বাদে অন্য দেবতাদের মনেও ঠিক একই ক্ষোভ উচ্চারিত হয়েছিল। অবশেষে টনক নড়ল জিউসের। তিনি তখন অ্যাকিলিসের মা থেটিসকে ডেকে পাঠালেন। তাকে বললেন, তুমি এখন অ্যাকিলাসের কাছে চলে যাও। তাকে বলো হেক্টরের মৃতদেহকে আর কোনো রকম অসম্মান না করে তা যেন রাজা প্রিয়ামের কাছে ফিরিয়ে দেয়া হয়। এ আমার হুকুম। আরও বলো, তার এই ব্যবহার আমি তার প্রতি খুবই অসন্তুষ্ট হয়েছি। মৃতদেহ যদি সে ফিরিয়ে না দেয়, তাহলে তাকে বলবে আমি তার প্রতি আরও বেশি ক্রুদ্ধ হব। অবশ্যই হেক্টরের মৃতদেহ ফিরিয়ে দিলে অ্যাকিলিসের অসম্মানের কিছুই কারণ ঘটবে না, কারণ রাজা প্রিয়াম তার ছেলের মৃতদেহ ফিরিয়ে আনার জন্য তোমার ছেলের কাছে প্রচুর উপহার নিয়ে যাবেন। সেগুলো নিয়ে সে যেন হেক্টরের দেহ ফিরিয়ে দেয়। যাও, আর দাঁড়িয়ে থেকো না, এখনই চলে যাও। জিউসের আদেশ। অতএব আর সময় নষ্ট না করে থেটিস ফিরে এলেন অ্যাকিলিসের কাছে। ওদিকে জিউস রামধনুর দেবী আইরিসকে পাঠালেন ট্রয়ের রাজা প্রিয়ামের কাছে। প্রিয়াম তখন শোকে দুঃখে পাগলের মতো হয়ে গেছেন। আইরিসকে দেখে তার বুক আবার কেঁপে উঠল। কে জানে আবার হয়তো কোনো নতুন দুঃসংবাদ বহন করে এনেছে এই দেববালা। কিন্তু আইরিস রাজাকে সান্ত্বনা দিয়ে বললেন, রাজা, আপনার ভয় পাবার কিছু নেই, কারণ দেবাদিদেব জিউস আপনার কাছে তাঁর আদেশ পাঠিয়েছেন। সেই আদেশ আপনার পক্ষে মঙ্গলের হবে। এই বলে আইরিস অ্যাকিলিসকে বেশ কিছু উপহার দিয়ে হেক্টরের দেহ উদ্ধার করার কথা জানিয়ে ফিরে গেলেন। প্রিয়াম জিউসের আদেশ শিরোধার্য করে নিলেন। তখনই তিনি তার আর অন্য সব ছেলেদের হুকুম করলেন মালবাহী গাড়িতে নানা রকম উপহার সাজাতে। তারপর নিজে গেলেন নিজের গুপ্ত ঘরে। সেখানে থরে থরে সাজানো ছিল প্রচুর মূল্যবান অলঙ্কার আর ধনসম্পত্তি। সেখান থেকে তিনি অ্যাকিলিসের জন্য নিলেন 12টি সুন্দর আংরাখা আর 12টি আলখাল্লা। অন্যদের জন্য নিলেন আলখাল্লার ভেতরের জামা, নিলেন 10টি বৃহৎ আকারের সোনার চাই, 2টি চকচকে তেপায়া, 4টি বড় বড় কড়া এবং একটি সুদৃশ্য পেয়ালা। তারপর সব কিছু সাজিয়ে নিয়ে তুললেন সেই মালবাহী গাড়িতে। যাত্রার শুরুতে রানী হেকুবা কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন সোনার পানপাত্রে দামি সোমরস নিয়ে। সেই পবিত্র পানপাত্রটি সর্বশক্তিমান জিউসের উদ্দেশ্যে নিবেদন করলেন। এতে জিউস অত্যন্ত প্রীত হয়ে একটি ঈগল পাখিকে পাঠিয়ে দিলেন। পাখিটি গিয়ে বসল রাজার ডান দিকে। এই শুভ লক্ষণ দেখে প্রিয়াম আনন্দিত চিত্তে মালবাহী গাড়িটি নিয়ে রওনা হলেন অ্যাকিলিসের কাছে। কিন্তু অ্যাকিলিসের কাছে একা রাজার পক্ষে সবার চোখে ফাঁকি দিয়ে যাওয়া সম্ভব ছিল না। অ্যাকিলিসের আশেপাশে সবসময় সশস্ত্র প্রহরী থাকত। অবশ্য জিউস ভেবেই রেখেছিলেন কি করবেন। চলতে চলতে একটি পুকুরের ধারে এসে রাজা তার গাড়ির জন্তুদের জল খাওয়ানোর জন্য থামলেন। জিউস তখন হারমেসকে পাঠালেন এক রাজপুত্রের ছদ্মবেশে হারমেস এসে রাজাকে বললেন, হে বৃদ্ধ, এত রাত্রে আপনি এত সম্পত্তি নিয়ে কোথায় চলেছেন? এসব দেখলে গ্রীকরা যে আপনাকে বধ করে সব কেড়ে নেবে। প্রিয়াম বললেন, আমার যে কোনো উপায় নেই বাবা, আমাকে একাই যেতে হবে আমার ছেলের হেক্টরের মৃতদেহ আনতে, আর এগুলো নিয়ে চলেছি ঘুষ দিতে, যাতে অ্যাকিলিস এই সব পেয়ে আমার ছেলের মৃতদেহটি ফেরত দেয়। উত্তরে হারমেস বললেন, সবই তো বুঝলাম, কিন্তু সবার চোখে ধুলো দিয়ে অ্যাকিলিসের কাছে যাওয়া তো আপনার পক্ষে সম্ভব নয়। প্রিয়াম বললেন, যতই বিপদ আসুক আমাকে যেতেই হবে। হারমেস বললেন, বেশ, তাহলে আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাব। প্রিয়াম এবার ছদ্মবেশে হারমেসের মুখের দিকে তাকিয়ে বললেন, বেশ, এই বোধহয় জিউসের ইচ্ছা। শেষ পর্যন্ত প্রিয়াম হারমেসের সাহায্যে একেবারে গিয়ে উপস্থিত হলেন অ্যাকিলিসের শয়নকক্ষে। হারমেস ফিরে গেলেন অলিম্পাসে।
ঘরে ঢুকিয়ে প্রিয়াম দেখতে পেলেন রাত্রে হার শেষ করে অ্যাকিলিস বসে আছেন, তার দুপাশে দুজন অনুচর। প্রিয়াম সোজা অ্যাকিলিসের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন। শোকে দুঃখে অভিভূত রাজা জড়িয়ে ধরলেন অ্যাকিলিসের হাত দুটি, যে হাত দিয়ে অ্যাকিলিস তার অনেক সন্তানকে হত্যা করেছেন। সেই হাত জড়িয়ে ধরতে প্রিয়ামের হাত কিন্তু একবারও কাঁপল না, রাগে অথবা ধিক্কারে। রাজা প্রিয়ামকে একা ওই অবস্থায় দেখে বিস্মিত হলেন অ্যাকিলিস। তিনি ভাবতেও পারেননি প্রিয়াম তার ঘরে একা আসবেন। প্রিয়াম কিন্তু শুরুতে অ্যাকিলিসের মনের উপর চাপ দিয়ে তার দুর্বল জায়গায় আঘাত করলেন। তিনি অ্যাকিলিসের পিতার কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, অ্যাকিলিস, একবার তুমি তোমার বাবার কথা মনে করো। তিনিও আজ আমার মতোই বৃদ্ধ হয়েছেন। তিনিও আজ আমার মতো সুযোগ্য পুত্রের অভাবে দুঃখে দিন কাটাচ্ছেন। তোমায় তিনি আবার কবে চোখে দেখতে পাবেন এই আশায় ছটফট করছেন। কিন্তু আমি এমনই এক হতভাগ্য, এই বৃদ্ধ বয়সে আমাকে পুত্র শোকে ভেঙে পড়তে হয়েছে। অন্তত এই বৃদ্ধের মুখ চেয়ে তোমার পিতার কথা স্মরণ করে আমাকে আমার মৃত বীর সন্তান হেক্টরকে ফেরত দাও, আর তার জন্য আমি তোমাকে প্রচুর উপহার দেব। সব কিন্তু আমি সঙ্গে নিয়ে এসেছি। প্রিয়ামের কথা শুনে সেই মুহূর্তে অ্যাকিলিসের মনে পড়ে গেল তার বৃদ্ধ পিতার কথা। দুজনে তখন মুখোমুখি বসে অজস্র কাঁদলেন। প্রিয়াম কাঁদলেন তার পুত্রের জন্য, আর অ্যাকিলিস কাঁদলেন তার পিতা আর বন্ধুর জন্য। তারপরে উভয়ের কান্না থামলে অ্যাকিলিসের মনে গভীর অনুশোচনা হলো। রাজা হাত দুটি ধরে মাটি থেকে টেনে তুলে বললেন, হে হতভাগ্য বৃদ্ধ, আমি বুঝতে পারছি জীবনে আপনি অনেক দুঃখ পেয়েছেন, কিন্তু আপনার বুকে অসাধারণ সাহস, তাই আপনি একা গ্রিক শিবিরে আসতে পেরেছেন। বুকটা আপনার লোহার মতো শক্ত, নইলে প্রিয় পুত্রের হত্যাকারীর কাছে কেউ এভাবে আসতে পারে না। আমি কথা দিচ্ছি আপনার ছেলে হেক্টরের মৃতদেহ আমি ফিরিয়ে দেব। তারপর অ্যাকিলিস তার লোকদের ডেকে পাঠালেন প্রিয়ামের দেয়া উপহারগুলি থেকে কিছু পোশাক নিয়ে আসার জন্য। শিবিরে অবস্থানকারী পরিচারকদের আদেশ দিলেন হেক্টরের দেহটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সুগন্ধি এবং ক্ষয়রোধকারী তেল মাখিয়ে দিতে। তারপর নিজে গিয়ে হেক্টরের দেহটিতে সেই সুন্দর পোশাকগুলি পরিয়ে প্রিয়ামের আনা মালবাহী গাড়িতে মৃতদেহটি তুলে দিলেন। সব কিছু শেষ হলে অ্যাকিলিস আবার ফিরে গেলেন নিজের শিবিরে। বৃদ্ধ প্রিয়াম তখনও সামনে অশ্রুপাত করে চলেছেন। ওই দৃশ্য দেখে অ্যাকিলিস তখন বৃদ্ধের উদ্দেশ্যে বললেন, হে রাজা প্রিয়াম, আপনি যেমনটি চেয়েছিলেন আমি তাই করেছি। আপনার ছেলে এখন আপনারই আনা গাড়িতে শুয়ে আছে, কিন্তু এখন অনেক রাত, এত রাতে আপনাকে একা ছেড়েও দিতে পারি না। ভোর হোক, ভোরের আলোয় আপনি আবার আপনার ছেলেকে দেখতে পাবেন। তার আগে আসুন আমরা কিছু আহার করি, কারণ আপনার মুখ দেখে বোঝাই যাচ্ছে আপনি ক্লান্ত, আর আপনার খিদেও পেয়েছে খুব। পরে অনেক সময় পাবেন কাঁদার বা ছেলেকে ট্রয়ের বুকে ফিরিয়ে নিয়ে যাবার। এবার অ্যাকিলিস নিজের হাতে একটি সাদা ভেড়া বলি দিলেন, নিজের হাতে ভেড়ার মাংস ঝলসালেন। তারপর সেই মাংস আর কিছু রুটি একটি সুন্দর পাত্রে সাজিয়ে প্রিয়ামকে নিজের হাতে পরিবেশন করলেন। রুটি, মাংস আর পানীয় দেখে প্রিয়াম বললেন, হ্যাঁ অ্যাকিলিস, আমি সত্যি বড় ক্লান্ত আর ক্ষুধার্ত। আমার পুত্রের মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমার দু চোখের পাতা এক হয়নি। একদিনও আমি কোনো খাদ্য বা পানীয় গ্রহণ করতে পারিনি। আজ তোমার কথায়, তোমার আতিথেয়তায় প্রীত হয়েছি। আমি খাদ্য আর পানীয় গ্রহণ করছি। আমার ঘুমও পেয়েছে প্রচুর, হয়তো একটু পরে ঘুমিয়েও পড়ব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে অ্যাকিলিস দাসীদের হুকুম করলেন তার ঘরের পাশেই রাজার জন্য সুন্দর করে বিছানা পেতে দিতে, ভালো কম্বল দিতে বললেন, যাতে রাজার সুনিদ্রার ব্যাঘাত না ঘটে। দাসেরা চলে গেল অ্যাকিলিসের হুকুম তামিল করতে। খেতে খেতে অ্যাকিলিস জিজ্ঞাসা করলেন, রাজা প্রিয়াম, আপনি কি বলতে পারবেন হেক্টরের সৎকার করতে আপনার কতদিন সময় নেবেন? প্রিয়াম বললেন, হেক্টর ট্রয়ের যুবরাজ, নিয়মিত তার মৃত্যুতে আমরা 9 দিন জাতীয় শোক পালন করব। তারপর 10 দিন তাকে রাজমর্যাদার সৎকার করব। সেই দিন হবে উৎসব এবং ভোজের দিন। এরপর 11 দিনে আমরা তার স্মৃতিস্তম্ভ তৈরি করব। তারপর যদি প্রয়োজন হয় তাহলে 12 দিন থেকে আবার আমরা যুদ্ধে নামব। সব শুনে অ্যাকিলিস প্রিয়ামের হাত দুটি ধরে বললেন, বেশ, তাই হবে রাজা, আপনি যা চাইছেন তাই হবে। আমরা এই কদিন যুদ্ধ বন্ধ রাখব। এবার আপনি নিশ্চিন্ত হয়ে শুতে যান। প্রিয়াম শুতে চলে গেলেন। অ্যাকিলিসও তার শয্যায় শয়ন করলেন এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লেন। তখনও রাত শেষ হয়নি। স্বর্গ, মর্ত আর পাতালে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখনই সবার অলক্ষ্যে হারমেস ফিরে এলেন রাজার কাছে। তাকে ডেকে বললেন, অ্যাকিলিস তোমায় ক্ষমা করেছেন, তোমার পুত্রকে ফিরিয়ে দিয়েছেন ঠিক কথা, কিন্তু কাল সকাল পর্যন্ত অপেক্ষা করা চলবে না, কারণ আগামীমনন তোমাকে বন্দী করতে পারে। তখন তোমার জীবিত ছেলেদের এর 3 গুণ ঘুষ দিয়ে তোমাকে মুক্ত করতে হবে। অতএব এখনই তোমাকে পালাতে হবে। প্রিয়াম আর অপেক্ষা না করে রাতের অন্ধকারই
ছেলের মৃতদেহ নিয়ে বেরিয়ে পড়লেন আর ভোরের আগেই পৌঁছে গেলেন ট্রয়ের সীমানার মধ্যে। প্রিয়ামের কন্যা কাসান্দ্রা তখন একা দাঁড়িয়েছিলেন দুর্গের সর্বোচ্চ কক্ষের বারান্দায়। তিনি প্রথম দেখতে পেলেন রাজা প্রিয়াম পুত্রের মৃতদেহ বহন করে আনছেন। সেখান থেকেই কাসান্দ্রা চিৎকার করে নগরবাসীর উদ্দেশ্যে বললেন, তোমরা জাগো, তোমরা উঠে এসে দেখো ট্রয়ের সর্বশ্রেষ্ঠ বীর হেক্টর যুদ্ধক্ষেত্র থেকে কেমন করে নিজের ঘরে ফিরে আসছেন। কাসান্দ্রার ডাক চারিদিকে ছড়িয়ে পড়ল। সারা নগরীর একজনও সমর্থ পুরুষ আর নারী ঘরে বসে রইল না। হুড়হুড় করে সবাই বেরিয়ে এসে রাজপথে ভিড় করে দাঁড়ালো। সবাই তখন উদ্গ্রীব উন্মুখ হয়ে দাঁড়িয়ে রইল প্রিয় বীর নেতাকে শেষবারের মতো দেখবার জন্যে। শোকে দুঃখে তখন তারা পাথরের মতো হয়ে গেছে। ধীরে ধীরে হেক্টরের শবদেহ নিয়ে আসা হলো প্রাসাদের মধ্যে। একটি সুন্দর কারুকার্য করা সভাধারে তার মৃতদেহটি স্থাপন করা হলো। চারণ কবিরা বিনা বাজিয়ে মৃতের চারপাশে দাঁড়িয়ে শোক সঙ্গীত শুরু করে দিলেন। মহিলারা অপেক্ষাকৃত নিম্ন স্বরে সমবেতভাবে একটি রোদনের সুরে বজায় রাখলেন। হেক্টরের স্ত্রী অ্যান্ড্রোমেকি এবং রানী হেকুবা কাঁদতে কাঁদতে এসে মৃতের মাথায় হাত রাখলেন। অ্যান্ড্রোমেকি কাঁদতে কাঁদতে বললেন, হে আমার প্রিয়তম স্বামী, আমাকে বিধবা অবস্থায় ফেলে রেখে এত অল্প বয়সে তুমি কোথায় চলে গেলে? এরপর তোমার ছোট্ট ছেলেটার কি অবস্থা হবে? সে আজ জানতেও পারছে না সে কত অনাথ এই পৃথিবীতে। তাকে পরিপূর্ণ মানুষ করে তৈরি করার জন্য আর তো তুমি কোনো দিনই ফিরে আসবে না। কাঁদছিল হেকুবাও। প্রিয় সন্তানের গায়ে হাত বুলিয়ে দিতে দিতে তিনি আক্ষেপ করে বললেন, পুত্রদের মধ্যে তুমি ছিলে আমার সব থেকে বড় বীর আর সবচেয়ে প্রিয় পুত্র। দেবতারাও তোমাকে ভালোবাসতেন। মূর্খ অ্যাকিলিস, তুমি আমার সন্তানের মৃত্যু ঘটাতে পারো, তার মৃতদেহকে অনাদার করতে পারো, কিন্তু পারো কি তার দেহে আবার প্রাণ ফিরিয়ে দিতে? এতদিন পরে এই প্রথম হেলেন এলেন এগিয়ে হেক্টরের জন্য অশ্রুপাত করতে। তিনিও কাঁদতে কাঁদতে বললেন, রাজা প্রিয়াম আমাকে চিরদিনই ক্ষমার চক্ষে দেখেছেন, কিন্তু আর সকলেই ট্রয়ের এই দুরবস্থার জন্য আমাকেই দোষী করছেন। ব্যতিক্রম ছিলে তুমি। তুমি কোনোদিনই আমাকে কোনো নিষ্ঠুর কথা বলনি, একদিনের জন্য আমাকে কোনো দোষারোপ করনি, অপমানও নয়। তাই এদের মধ্যে তোমাকেই আমি আপনজন ভাবতাম। আজ কিন্তু আমি সত্যি সত্যি অনাথিনী হলাম। আর কেউ আমার পক্ষে দাঁড়িয়ে কথা বলবে না। তুমি আর নেই। আজ মনে হচ্ছে আমার নতুন করে আমার দুঃখের দিন শুরু হলো। সমস্ত নগর দুঃখের সাগরে ভেসে গেল। বৃদ্ধ রাজা প্রিয়াম তখন সমবেত ট্রয়বাসীর উদ্দেশ্যে বললেন, তোমরা এখন বনে গিয়ে প্রচুর পরিমাণে কাঠ কেটে নিয়ে এসো। তোমাদের কোনো ভয় নেই। অ্যাকিলিস আমায় কথা দিয়েছে, হেক্টরের শোক পালনের দিনগুলিতে সে ট্রয় আক্রমণ করবে না। 9 দিন ধরে তোমরা যত পারো কাঠ সংগ্রহ করো। রাজার আদেশ পেয়ে তারা ক্রমাগত 9 দিন ধরে প্রচুর পরিমাণে কাঠ সংগ্রহ করলো। 10ম দিন সকালে বিরাট একটি চিতা সাজানো হলো। তারপর হেক্টরের মৃতদেহ সেখানে রেখে তারা সমবেতভাবে আগুন লাগিয়ে দিল। চিতা জ্বলে উঠল দাউ দাউ করে। চিতার আগুন যখন আস্তে আস্তে নিভে আসতে লাগলো, তখন হেক্টরের ভাইয়েরা সব থেকে দামি মদ দিয়ে সেই চিতার আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলল। তারপর চিতাভস্ম থেকে অবশিষ্ট অস্থি সংগ্রহ করে সেগুলি একটি নরম গোলাপি কাপড়ে মুড়ে সোনার সিন্দুকে ভরে ফেলল। সিন্দুকটি নিয়ে তারা ফিরে এলো সমাধিক্ষেত্রে। সেখানে এক গভীর গর্তে সিন্দুকটি স্থাপন করে তার উপর নির্মাণ করলো বিরাট একটি পাথরের স্মৃতিসৌধ। মহান বীর হেক্টরের স্মৃতির উদ্দেশ্যে এক জাতীয় শোক সভায় সবাই যোগ দিল। তারপর হেক্টরের সম্মানার্থে শুরু হলো জাতীয় ভোজ। এত কিছুর মধ্যে ট্রয়বাসী কিন্তু সজাগ দৃষ্টি রেখেছিল শত্রুর দিকে। যে কোনো মুহূর্তে তারা আক্রমণের আশঙ্কা করছিল, কিন্তু শত্রুপক্ষ থেকে কোনো আক্রমণই এলো না। আর ট্রয়বাসীরা শান্তিপূর্ণভাবে শেষ করলো হেক্টরের শেষ কাজটুকু।